আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাজধানীর নদী দূষণ রোধে দ্রুত কর্ম পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন তফসিল ঘোষণা। বিমানবন্দরে ভিআইপি সিআইপি সহ সবাইকে তল্লাশির নির্দেশ। এসএসসির ফল প্রকাশ 10 আগস্ট। আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসমাইল জবিউল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিরোধী দলীয় নেতা। 3 মন্ত্রণালয় ও 1 বিভাগে নতুন সচিব। র্যাব বিলুপ্ত করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। শেয়ার কেলেঙ্কারি, সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক সহ 4 কর্মকর্তা প্রত্যাহার। তনু হত্যা, হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ। ঢাকা সহ 10 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 9:30টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প কারখানার অপরিশোধিত বজ্র নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয় নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বজ্র ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। আগামী 20 আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদ আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। দেশের বাইরে থাকায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বৈঠকে অংশ নিতে পারেননি। পরে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ভিআইপি ও সিআইপি ব্যক্তি সহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে কাউকে অব্যাহতি দেওয়া যাবে না। বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বিষয়ক দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী ও সমন্বয়কারী সংস্থা এনসিএসসির 13তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 10 আগস্ট প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলি সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলে জানানো হয়। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে
অনুষ্ঠিত সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত 180 দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় সরকারি কর্মকর্তাদের পেনশনের আবেদন ও প্রশাসনিক অনুমোদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ের সামনে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় জামাত আমির বলেন, আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি, জনগণের 11 দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছি। গৃহায়ন ও গণপূর্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এসব মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এর আগে তিনি শিল্প সচিবের দায়িত্বে ছিলেন। গত 30 জুলাই গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম অবসরে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বদলি করা হয়েছে। আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নাম বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে জনসাধারণের মতামতের জন্য। খসড়ায় র্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। শেয়ারবাজারের কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মোহাম্মদ আখতারুল ইসলাম। তিনি বলেন, 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। তদন্তের শেষ ধাপের কাজ চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। দুদক সূত্রে জানা গেছে, শেয়ার বাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট 15 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তের সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক PLCর প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল বাশার সহ কেন্দ্রীয় ব্যাংকের আরো 4 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রশাসক আবুল বাশারের পাশাপাশি তার সঙ্গে দায়িত্ব পালন করা 4 কর্মকর্তাকেও বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক PLCর নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এক্সিম ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম এগিয়ে যাওয়ার পর্যায়ক্রমে প্রশাসকদের দায়িত্ব প্রত্যাহার করা হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। গত 2 আগস্ট হাইকোর্ট থেকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান হাফিজুর রহমান। জামিন আদেশের পর 4 আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আজ লিভ টু আপিল করে। ঢাকা জেলা সহ দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে নদী বন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, রাত 1টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।